জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি টেকনিশিয়ানের যে পরীক্ষাটা চলছে তার 6 তারিখের সেকেন্ড শিফটের সায়েন্স আর কিছু জিকের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। কেমন? তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিছো তারা তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আর যারা তোমরা নেক্সট শিফটে পরীক্ষা দেবে তাদেরকে বলবো ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো। এতে কি হবে, যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো তুমি জানতে পেরে যাবে। সেই যে টপিকটা থেকে প্রশ্ন এসছে সেই টপিকের রিলেটেড প্রিভিয়াস ইয়ার যেসব প্রশ্নগুলো এসছে সেগুলো আমি তোমাকে বলে দেবো। এতে কি হবে, তোমার পুরো টপিকটা রিভিশন হয়ে যাবে একবার। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে নিচের কোন যৌগের আণবিক ভর যে আছে সেটা 44, তাই তো? দেখো, এটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার তোমাদের ডি, প্রোপেন। তাই না? কেন? দেখো, কার্বনের কত হয় আণবিক ভর 12, 3খানা কার্বন আছে, তো 3 12 কত হচ্ছে 36, প্লাস হাইড্রোজেন কত আছে 8টা, আর একটা হাইড্রোজেনের আণবিক ভর কত হয় 1, 8 একে কত হচ্ছে 8, তো 36 আর 8 কত হচ্ছে 44। তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো যারা যারা অপশন ডি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যখন জিঙ্কের টুকরোকে কপার সালফেটের নীল দ্রবণে ফেলা হয় তখন জিঙ্ক সালফেট এবং কপার তৈরি হয়। এটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ? দেখো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশন নাম্বার সি, প্রতিস্থাপন অভিক্রিয়া। ঠিক আছে, দেখো এই প্রতিস্থাপন অভিক্রিয়াটা কি হয় ব্যাপারটা তোমাকে বলছি, এক সেকেন্ড। দেখো, জিঙ্ক যেটা আছে সে কি করছে, কপার সালফেটের সাথে অভিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর কপার তৈরি করছে। এটা কেন হচ্ছে বলতো? কারণ সক্রিয়ত শ্রেণীতে জিঙ্ক হচ্ছে সক্রিয়ত শ্রেণীতে কপারের থেকে আগে আছে, তাই তো? সক্রিয়ত শ্রেণীর প্রথম কি পটাশিয়াম, তারপর কি সোডিয়াম, তারপরে তোমার হচ্ছে কি ক্যালসিয়াম, তারপর কি ম্যাগনেসিয়াম, তারপর কি অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপর লোহা, তারপর লেড, তারপর কি হয় হাইড্রোজেন, তারপর কি হয় কপার, তারপরে হয় তোমার সিলভার। ঠিক আছে, তারপর হয় তোমার সোনা, তারপর হয় তোমার প্ল্যাটিনাম। এটাকে আমি তোমার কিভাবে মনে রাখার নিয়ম বলেছিলাম, দেখো, কনকা মাঙ্গে আলচিন ফের लेड है कॉपर सिल्वर सोना प्लैटिनम। কি বললাম? কনকা মাঙ্গে আলজিন ফের लेड है কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। এর মধ্যে দেখো, এই সাইড থেকে যখন এই দিকে যাবে তখন কি হবে, শক্তি কমতে থাকবে, আর এই সাইড থেকে যখন এই দিকে আসবে তখন শক্তি বাড়তে থাকবে। এবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখতে পারবো যে জিঙ্ক যে আছে, দেখো সেই কপারের অনেক আগে আছে, তাই না? তো কপারের অনেক আগে থাকার কারণ কি, জিঙ্ক বেশি শক্তিশালী। এবার জিঙ্ক যেহেতু বেশি শক্তিশালী, এ কি করবে, কপার সালফেট থেকে কপারকে ভাগিয়ে দিবে, আর কি করবে, নিজে কপারের সালফেটের সাথে যুক্ত হয়ে যাবে, তাই না? যেমন কি হয়, এটা ধরো তোমার সালমান খান অভিষেক বচ্চন, এটা হচ্ছে সালমান খান, এটা হচ্ছে ঐশ্বর্য রায়। তো অভিষেক বচ্চন কি করলো, সালমান খানকে ভাগিয়ে দিল, দিয়ে কি ঐশ্বর্য রায়ের সাথে বিয়ে করে নিল। সেম কেস এটাতেই হয়। ঠিক আছে, কেন হয়, কারণ জিঙ্ক কপারের তুলনায় অধিক সক্রিয়। আর এই প্রক্রিয়াটা কি হয়, অধিক সক্রিয় হওয়ার কারণে কি হয়, জিঙ্ক কপার সালফেটের দ্রবণ থেকে কপারকে তার কপারকে কি তার স্থান থেকে সরিয়ে দেয়, যেরকম বললাম, আর নিজে কি করে সালফেটের সাথে যুক্ত হয়ে যায়। আর এই পর্যবেক্ষণে দেখা যায় যে কপার সালফেটকে কি হয়, নীল রঙের হয়। এটাকে অনেক সময় নীল থোথা বলা হয়। ঠিক আছে, নীল থোথা, থোথা। ঠিক আছে, নীল থোথা বলা হয়। এটা কি হয়, নীল থোথা যখন কপারের সাথে যখন সালফেট থাকলোই না, কপার যখন অদৃশ্যই হয়ে গেল, আলাদা হয়ে গেল, তখন কি জিঙ্ক সালফেটের নির্মাণ করলো। আর জিঙ্ক সালফেট কি হয়, একটা বর্ণহীন কালারলেস হয়, তাই না? তো এই জন্য তোমার সঠিক অ্যান্সার কি হবে, দেখো অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হবে, তাই না? দেখো, দ্বি প্রতিস্থাপন অভিক্রিয়া কি হয়, দ্বি প্রতিস্থাপন অভিক্রিয়া তোমরা মনে রাখবা যে এখানে যেমন কি একটা তত্ত্বই আলাদা হচ্ছে, কিন্তু এই অভিক্রিয়া কি হয়, দ্বিবিস্থাপন অভিক্রিয়ায় ধরো দুটো তত্ত্ব বা দুটো যৌগিক কি হয়, নিজের স্থান পরিবর্তন করে নেয়। যেমন আমি যদি তোমাকে বলি যে ধরো একটা পটাশিয়াম আয়োডাইড আছে, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড এ হচ্ছে তোমার লেড নাইট্রেটের সাথে যখন অভিক্রিয়া করে PbNO3 হোল টু, তখন কিসের নির্মাণ করে, পটাশিয়াম নাইট্রেট KNO3, আর কি নির্মাণ করে, লেড আয়োডাইড। ঠিক আছে, PbI এটা নির্মাণ করে। দেখো, পটাশিয়াম কি হয়, লেডের থেকে বেশি অভিক্রিয়াশীল, তাই কি করলো, এই লেডকে ভাগিয়ে নিচে ঢুকে গেল। তারপর কি হচ্ছে, এরা দুজন পড়ে আছে, তো এখানে পিবি পড়ে আছে, এখানে আই পড়ে আছে, তো এই দুটো আবার অভিক্রিয়া করলো, পটাশিয়াম আয়োডাইড সরি লেড আয়োডাইড হয়ে গেল। এবার তোমাকে এখান থেকে জিজ্ঞেস করে, ধরো এরকম এই ইকুয়েশনটা দিয়ে দিবে, ঠিক আছে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যদি এই রাসায়নিক বিক্রিয়ায় যদি লেড নাইট্রেট অ্যাভেলেবেল না থাকে, যদি লেড নাইট্রেট অ্যাভেলেবেল না থাকে তাহলে কিসের প্রয়োগ করা হয়? তো মনে রাখবে লেড অ্যাসিটেট। ঠিক আছে, লেড অ্যাসিটেটের প্রয়োগ করা হয়, অ্যাসিটেট। কেমন? আর এই দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া কি হয়, মনে রাখবা তোমাদের রংটা কি হয়, পরিবর্তন হয়ে যায়, রং বদলে যায়, প্লাস কি হয়, অবক্ষেপ তৈরি করে। ঠিক আছে, অবক্ষেপ তৈরি করে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। সংযোজন অভিক্রিয়া কি হয়, দেখো এই অভিক্রিয়া কি হয়, দুটো যৌগিক আছে, সেই দুটো যৌগিক বা দুটো অভিকারক, ঠিক আছে, দুটো অভিকারক মিলে একটা সিঙ্গেল প্রোডাক্টের নির্মাণ করে। যেমন তুমি সালফার ট্রাই অক্সাইড নিও SO3, সেটাকে তুমি যদি জলের সাথে অভিক্রিয়া করাও তাহলে তোমার কি তৈরি হবে, H2SO4 তৈরি হবে, H2SO4 তৈরি করবে। তো এখানে কি হলো, দুটো অভিকারক মিলে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করলো।
এবার দেখো বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া কি হয়, ঠিক তোমার সংযোজন বিক্রিয়া মানে কম্বিনেশন রিয়াকশনের উল্টো হয়। এটাতে যেমন কি দুটো অভিকারক মিলে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করছিল, এখানে কি হবে, একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে তোমার দুটো অভিকারকের নির্মাণ হবে, এ প্লাস বি। যেমন আমি যদি জল নিই, ঠিক আছে, H2O যদি নিই, এটাকে যখন রিয়াকশন করানো হবে কি হবে, রিয়াকশন করানোর ফলে এখানে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন আয়ন প্লাস OH আয়ন মানে হাইড্রোক্সাইড আয়নের নির্মাণ হয়ে যাবে, তাই না, এই জিনিসটা নির্মাণ হবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবা যে এই কি বলবো বিয়োজন অভিক্রিয়া, ঠিক আছে, এটাকে ভাঙার জন্য হয় তোমার লাগবে হচ্ছে ধরো সূর্যালোক, তাই কোথায় গেল এটা, হয় তোমার সূর্যের আলো লাগবে, ঠিক আছে, সূর্যের আলো, সূর্যের আলো যদি না থাকে সেক্ষেত্রে তোমার কি ইউজ করতে পারো, বিদ্যুৎ শক্তি, ঠিক আছে, বিদ্যুৎ শক্তি। কেমন, এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে। সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ফ্লেমিং এর বাম হস্ত মূলত কিসের দিক নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। দেখো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমার অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত পরিবাহী তারের উপর প্রযুক্ত বলের দিক। যারা যারা অপশন সি করে এসছো মানে এই অ্যান্সারটা করে এসছো, একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো এটার ব্যাপারে কিছু পয়েন্ট তোমরা জেনে নাও, যেমন হচ্ছে ফ্লেমিং এর বাম হাতের নিয়ম, এটা কি বলছে, যদি এই নিয়ম অনুযায়ী আমরা যদি আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমাকে একে অপরের সাথে পারপেন্ডিকুলার রাখি, মানে কি 90 ডিগ্রি যদি রাখি, কিভাবে রাখবো, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে তোমার মানে তার পরের আঙুলটা তর্জনী, তারপরটা হচ্ছে মধ্যমা, যদি রাখি পরপর যদি একে অপরের সমকোণে থাকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তর্জনী যে আছে, ঠিক আছে, তর্জনী তোমার কি করবে, এ হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডকে দেখায়, তাই তো লেখা আছে চুম্বক ক্ষেত্রে কি ম্যাগনেটিক ফিল্ডকে নির্দেশ করে, মধ্যমা কি করে তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে, আর বৃদ্ধাঙ্গুল আর বুড়ো আঙুল কি করে পরিবাহীর উপর প্রযুক্ত বল বা গতির দিককে নির্দেশ করে। আর এটাই তোমার পরীক্ষাতে জিজ্ঞেস করেছে, তাই না। আর এর প্রধান ব্যবহার কি বলতো, এই নিয়মের সবচেয়ে বড় ব্যবহার হলো বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী বোঝা। এটা তুমি কি করে মনে রাখবে, দেখো বাম হস্তে বাম আছে, বামে কি ম আছে, তো মতে কি হবে মোটর হয়ে যাবে, তাই না, এই না এইভাবে তোমরা মনে রাখবা। আর মোটর কি করে বলতো, বৈদ্যুতিক শক্তিকে তোমার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাই না, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। আর একটা হয় ফ্লেমিং এর ডান হাতের নিয়ম, তাই তো, ফ্লেমিং এর ডান হাতের নিয়মে কি হয় দেখো, সেকেন্ড, দেখো ফ্লেমিং এর ডান হাতের নিয়ম কি করে, যে ডান হাতের নিয়ম কি জেনারেটরের জন্য হয়, এটাও সেম, যে তোমার তিনটা আঙুলকে ধরো, বুড়ো আঙুল, তর্জনী আর মধ্যমাকে তুমি একে অপরের সাথে সমকোণে রাখো, মানে তোমার যে বৃদ্ধাঙ্গুল সেটা তোমার কি কি নিয়ম মানে কি দেখায়, এ হচ্ছে তোমার কি বলবো ওই গতিকে দেখায়, ঠিক আছে, প্রযুক্ত যে মানে বলটা তার গতিকে দেখায়, গতির দিককে দেখায়। তর্জনীকাকে দেখায়, এই সেম তোমার ম্যাগনেটিক ফিল্ডকে দেখায়, ম্যাগনেটিক ফিল্ডকে দেখায়। আর যে মধ্যমা আছে মিডিল ফিঙ্গারটা, এটা তোমার কি হয়, এ হচ্ছে তোমার বিদ্যুৎ বা প্ররোচিত প্রবাহকে দেখায়। প্ররোচিত প্রবাহ মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে, ইএমএফ কে দেখায়। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই ইএমএফ এরই পার্থক্য। কেমন, মনে রাখবা বাম হস্তে ম আছে, এটা মোটরের জন্য, বাম হস্ত যখন মোটরের জন্য হয়ে গেল, ডান হস্ত কি হবে জেনারেটরের জন্য। জেনারেটর কি করে, ঠিক মোটরের উল্টো করে, মোটর কি করে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, জেনারেটর কি করবে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। কেমন, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিউটনের গতির প্রথম নিয়ম মুখ্যরূপে কোন পরিস্থিতির ব্যাখ্যা করে। দেখো প্রথম নিয়ম তোমার ইনার্সিয়া সম্বন্ধে বলে, ইনার্সিয়া অপশনে আমি একটাই দেখতে পাচ্ছি, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না, অপশন বি যারা যারা তোমরা করে এসছো, মানে ইনার্সিয়া যারা যারা করে এসছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে, তাই না। দেখো নিউটনের যে নিয়ম আছে, হ্যাঁ, ল অফ মোশন, ফার্স্ট ল বলছি না, শুধু ল অফ মোশন, নিউটন নিজের ল অফ মোশন কত সালে প্রকাশিত করেছিল জানো, মনে রাখবো 1687 সালে, ঠিক আছে। আর যে বইটাতে প্রকাশিত করেছিল সেটার নাম কি ছিল, প্রিন্সিপিয়া, ঠিক আছে, প্রিন্সিপিয়া। কেমন, এই দুটো জিনিস তোমার ফার্স্ট মনে রাখবা। ল অফ মোশন কবে প্রকাশিত হয়েছিল, 1687 সালে। আর এটা কোন বইয়ে প্রকাশিত হয়েছিল, সেই বইটার নাম ছিল প্রিন্সিপিয়া। তোমরা প্রত্যেকে জানো যে নিউটন তিনটা নিয়ম দিয়েছিল। প্রথম নিয়মে কি বলেছিল, প্রথম নিয়ম ছিল সেটা, এই প্রথম নিয়মকে তোমার জড়তার নিয়ম বলা হয়, ঠিক আছে, বা গ্যালিলিওর নিয়ম বলা হয়, বা নিউটনের প্রথম নিয়ম বলা হয়। যেমন প্রথম নিয়মে কি বলেছিল, যে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সে স্থিরই থাকবে, আর যদি গতিশীল অবস্থায় থাকে তো গতিশীল অবস্থায় থাকবে, ঠিক আছে। এই কথাটা কে বলেছিল না, এটা বলেছিল তোমার গ্যালিলিও। কি বলেছিল গ্যালিলিও, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তো স্থির অবস্থায় থাকবে, যদি মানে গতিশীল অবস্থায় থাকে তো গতিশীল অবস্থায় থাকবে। কতক্ষণ, যতক্ষণ না তার উপর কোনো বাহ্যিক বল লাগছে, ঠিক আছে, যতক্ষণ না তার উপর বাহ্যিক বল লাগছে। এই যে বাহ্যিক বল মানে বাইরে থেকে যে বলটা লাগে, সেটার কথা কি বলেছিল, নিউটন বলেছিল। কেমন, সেই জন্য এটা কি বলা হয়, নিউটনের প্রথম নিয়ম বা গ্যালিলিওর নিয়মও বলা হয়। কেমন, যদি মেইনলি তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে যে নিউটনের প্রথম নিয়ম থেকে আমরা কি জানতে পারি, তো তোমরা বলে দিবা যে নিউটনের প্রথম নিয়ম থেকে আমরা বলের পরিভাষা সম্বন্ধে জানতে পারি, ঠিক আছে, বলের পরিভাষা সম্বন্ধে আমরা জানতে পারি। যেমন এরপর আমরা কি জানবো, এরপর আমরা জানবো নিউটনের দ্বিতীয় নিয়ম। দেখো নিউটনের দ্বিতীয় নিয়ম কি বলেছিল, নিউটন বলেছিল কি, যে কোনো বস্তুর উপর প্রয়োগ করা যে বল হয়, ঠিক আছে, কোনো বস্তুর প্রয়োগ করা বল সেটা তোমার সমানুপাতি হয় ভরবেগ পরিবর্তনের দরে। ভরবেগকে আমরা কি দেখাই, P2 মাইনাস
P1/T। এখান থেকে যখন আমরা পুরোটাকে এটাকে ভাঙাচোরা করলাম, করার পর আমরা কি ফর্মুলা পাই? F সমান সমান ma, তাই তো? তো আমরা যদি জিজ্ঞেস করে যে নিউটনের দ্বিতীয় নিয়ম থেকে আমরা কি জানতে পারি, তো তোমরা বলবা যে নিউটনের দ্বিতীয় নিয়ম থেকে আমরা বলের সূত্র সম্বন্ধে জানি, বলের সূত্র। আর নিউটনের দ্বিতীয় নিয়ম কি ছিল? যে কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল, ঠিক আছে, সেটা ভরবেগ পরিবর্তন দরের সমানুপাতি হয়। সেখান থেকে পুরো ক্যালকুলেশন করার পর আমরা সূত্র পাই। তো আলটিমেটলি নিউটনের দ্বিতীয় নিয়ম থেকে আমরা বলের সূত্র পাই, কেমন? আর নিউটনের যে তৃতীয় নিয়ম ছিল, তৃতীয় নিয়ম থেকে আমরা কি জানতে পারি? 3 নম্বর নিয়ম থেকে। 3 নম্বর নিয়ম থেকে আমরা জানতে পারি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, ঠিক আছে? কি জানতে পারি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আর যেমন ধরো, যদি আমরা কি বলবো, বন্দুক থেকে ধরো গুলি চালালা, তো বন্দুক থেকে গুলি চালানোর পর যখন গুলিটা আগে বেরোলো, তো সেরকম কি হয়, বন্দুকটাও পিছনের দিকে চলে আসে। তার মানে কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। এই যে রকেট উপরের দিকে যে উঠছে, তার আগে কি নিচের দিকে ফোর্স লাগাচ্ছে, যে আগুনটা বেরোচ্ছে, তো নিচের দিকে ফোর্স লাগাচ্ছে কিন্তু উপরের দিকে, তার মানে কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। আর তোমাকে জিজ্ঞেস করে যে তাহলে নিউটনের তৃতীয় নিয়ম থেকে আমি কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে প্রত্যেক ক্রিয়ার সমান প্লাস বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, বিপরীত প্রতিক্রিয়া, এটা তো সংজ্ঞা হয়ে গেল। যদি আমাকে জিজ্ঞেস করে, যেমন আমরা প্রথম নিয়ম থেকে কি বলের পরিভাষা জানতে পেরেছিলাম, দ্বিতীয় নিয়ম থেকে কি বলের সূত্র জানতে পেরেছিলাম, সেরকম তৃতীয় নিয়ম থেকে আমরা কি জানতে পারি জানো? এখান থেকে আমরা জানতে পারি বলের প্রকৃতি সম্বন্ধে, ঠিক আছে, বলের প্রকৃতি সম্বন্ধে জানতে পারি। এই 3টা প্রশ্নই তোমাদের পরীক্ষাতে খুব জিজ্ঞেস করে, তো এই 3টা জিনিসই তোমরা মনে রাখবা। প্রথম নিয়ম থেকে আমরা বলের পরিভাষা, দ্বিতীয় নিয়ম থেকে আমরা বলের সূত্র, আর তৃতীয় নিয়ম থেকে বলের প্রকৃতি। যদি প্রথম নিয়মের উদাহরণ তোমাকে যদি জিজ্ঞেস করে, তাহলে প্রথম নিয়মের উদাহরণ কি বলো? জড়ত্বের নিয়ম, যে হঠাৎ মানে চলন্তকারী হঠাৎ করে যদি থেমে যায়, তাহলে কি মানে ব্যক্তিটা কি সামনের দিকে ঝুঁকে পড়ে, তাই না? এটা কি হয়? প্রথম নিয়ম। যদি অ্যাথলিট লাফ দেওয়ার জন্য মানে কিছু দূর দৌড়ে নেয় তারপর লাফ দেয়, এটা কি হয়? প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মের ফর্মুলা আমরা কি জানতে পারি? ক্রিকেট বলে তোমার চোট বেশি লাগে, তাই না, টেনিস বলের তুলনায়, বা গদির তুলনায় মাটিতে লাফাতে তোমার চোট বেশি লাগে, এটা কিন্তু আমরা কি থেকে জানতে পারি? সেকেন্ড নিয়ম থেকে। তৃতীয় নিয়ম থেকে আমরা কি জানতে পারি? রকেটের ওড়া। তারপর হচ্ছে তোমার যখন নৌকা থেকে তুমি লাফাবা, তো নৌকাটা কি হয়? পেছনের দিকে হেলে যায়, এটা কি হয়? নিউটনের তৃতীয় নিয়ম, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা জানতে পারি। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, আর এগুলো আমি সব তোমাদের পিডিএফ এ দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পড়ে নিও। বলছে নিম্নলিখিত তালিকার মধ্যে কতগুলো বস্তু জৈব বিয়োজ্য? জৈব বিয়োজ্য মানে কি জানো? জৈব বিয়োজ্য মানে হচ্ছে যেসব জিনিসকে অণুজীব বা ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট করা যায়, তাই না? যেমন ধরো সংবাদপত্রকে তুমি যদি মাটিতে ফেলে দাও, এটাও পচে গলে মাটির সাথে মিশে যায়, তার মানে কি এটা হবে। কলার খোসা, এটাকেও তুমি যদি মাটির মধ্যে ফেলে দাও, তাহলে এটাও কি হবে? একটা টাইম পর একে যত ব্যাকটেরিয়া যা যা আছে, অণুজীব মানে যেগুলো, সেগুলোকে খেয়ে ফেয়ে এগুলো মাটির সাথে মিশিয়ে দিবে। সুতি বস্ত্র তো তোমার সেম কেস হবে, কিন্তু প্লাস্টিকের ব্যাগ আর ধাতুর টুকরো, এই দুটো জিনিস তোমার জৈব বিয়োজ্য মানে বায়োডিগ্রেডেবল নয়। তাহলে আমরা এখান থেকে টোটাল কটা পেলাম? একটা, এই হচ্ছে দুটো, আর এই হচ্ছে তিনটে। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যারা যারা তোমরা অপশন বি মানে 3টা যারা করে এসছো, একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, তাই না? দেখো বায়োডিগ্রেডেবল কি হয় এখনই তোমাকে বললাম, একবার তোমাকে আবার দেখেও নাও। দেখো বায়োডিগ্রেডেবল কি হয় এখনই বললাম, এগুলো এমন পদার্থ যা অণুজীব মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের দ্বারা কি হয়? সরল বা অবিষাক্ত পদার্থে ভেঙে ফেলা যায়। যেমন সংবাদপত্র মানে নিউজ পেপার কি হয়? এটা কাঠের মন দিয়ে তৈরি হয়, এটাকে তুমি মিশিয়ে দিতে পারবে মাটির সাথে। কলার খোসা কি হয়? এটাও একটা জৈব পর্যাপ্ত মানে বর্জ্য মানে অর্গ্যানিক ওয়েস্ট, এটাকেও তুমি মাটির সাথে মিশিয়ে দিতে পারবা। সুতি বস্ত্র কি হয়? এটা প্রাকৃতিক তন্তু ফাইবার, যেমন তুলা থেকে তৈরি, এটাও মিশিয়ে দিতে পারবা। তার মানে কি এই 3টাই তোমার কি হয়ে গেল? অণুজীব দ্বারা বিয়োজিত হতে পারে। কিন্তু মানে অজৈব বিয়োজ্য যেমন নন বায়োডিগ্রেডেবল, এটা কি হয়? এটা ছিল তোমার প্লাস্টিকের ব্যাগ আর ধাতুর টুকরো। এটা কি হয়? এমন পদার্থ যেগুলো প্রাকৃতিক উপায়ে বিয়োজিত করা যায় না এবং পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকে। যেমন প্লাস্টিক, এটা বিয়োজিত হতে অনেক মানে 1000 বছর সময় লেগে যায়, ঠিক আছে? 1000 বছর না হলেও মিনিমাম 500 বছর তো লাগবে, সময় লেগে যাবে। ধাতুর টুকরো এগুলো অণুজীব দ্বারা নষ্ট হয় না। কিন্তু দেখো এটাতে মরিচা অবশ্যই লাগে। ধাতুতে মরিচা কেন লাগে? অক্সিজেন এবং হচ্ছে আর্দ্রতার কারণে, তাই না? আর্দ্রতার কারণে। কিন্তু এটা কি হচ্ছে? এটাকে অণুজীব খেয়ে এটাকে মাটির সাথে মেশাতে পারছে না। যেহেতু পারছে না, তাই এটা কি বায়োডিগ্রেডেবল হবে না, তাই না? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মাইটোকন্ড্রিয়া নিজের প্রোটিন নিজে তৈরি করতে সক্ষম, কারণ তাদের কাছে নিচের কোনটি উপস্থিত থাকে? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ডিএনএ এবং 70S রাইবোজোম, ঠিক আছে? তাই এরা কি করে? নিজেদের জন্য প্রোটিন নিজেরাই তৈরি করতে পারে, তাই না? তো চলো এর কিছু কিছু পয়েন্ট তোমরা দেখে নাও, যেগুলো তোমাদের পরীক্ষাতে আগের বছর বা বিভিন্ন পরীক্ষাতে দেখো বলছে মাইটোকন্ড্রিয়া কি হয় বলতো? এটা একটা সেমি অটোনোমাস অর্গানাল, ঠিক আছে? মানে কি এর অর্থ হলো কি, এরা তার অস্তিত্বের জন্য পুরোপুরি নিউক্লিয়াসের উপর নির্ভরশীল থাকে না। এটা কি করে? নিজের কিছু প্রোটিন নিজেরাই তৈরি করতে পারে। আর এই প্রোটিন তৈরির প্রক্রিয়াটা কেমন হয়? মাইটোকন্ড্রিয়ায় নিজস্ব কি হয়? বৃত্তাকার ডিএনএ থাকে, যাতে কি প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় জেনেটিক নির্দেশনা থাকে। আর এ কেমন ধরনের তৈরি করে? 70S। এস হচ্ছে এখানে সেডিমেন্টেশন কফিসিয়েন্ট, ঠিক আছে? এই 70S কারা তৈরি করে জানো? এরা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক জীব, যারা
তারা হচ্ছে 70S তৈরি করে। ইউক্যারিওটিক জীব মনে রাখবা, এরা 80S মানে প্রোটিন তৈরি করে। এস এখানে কি সেডিমেন্টেশন কফিসিয়েন্ট, কেমন। আর 70S রাইবোজোম, দেখো প্রোটিন তৈরির জন্য প্রোটিন ফ্যাক্টরি অর্থাৎ রাইবোজোমের প্রয়োজন। এখান থেকে আমরা কি জানতে পারি যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, রাইবোজোমকে বলা হয়, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার কাছে নিজস্ব কি 70S রাইবোজোম থাকে, যা ব্যাকটেরিয়া রাইবোজোমের কথা। ব্যাকটেরিয়া কি, এটা একটা প্রোক্যারিওটিক জীব, তাই না। আর কি কি জানতে পারি দেখো, এই যে দুটো উপস্থিত আছে না, একটা হচ্ছে তোমার রাইবোজোম, তাই না। এক সেকেন্ড দেখো, এই দুটো উপস্থিতির কারণে মাইটোকন্ড্রিয়া তার প্রয়োজনের প্রায় 5 থেকে 10% নির্দিষ্ট মানে প্রোটিন, যা শ্বাস প্রশ্বাসের জন্য মানে এনজাইম নিজেরাই তৈরি করে নিতে পারে। মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কে তৈরি করতে পারে, মনে রাখবা ক্লোরোপ্লাস্ট, যে হলো দ্বিতীয় অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো, তাই না। কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। আর এটি কত এটিপি তৈরি করে, মানে এটি এটিপি শক্তি হিসাবে তৈরি করে, কিন্তু কত এটিপি মনে রাখবা, 38 এটিপি এরা মাইটোকন্ড্রিয়া তৈরি করে, কেমন। তাই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মুরগি পালনে লেয়ার এবং ব্রয়লার মুরগির মধ্যে প্রধান পার্থক্য। ব্রয়লার তো মাংস তৈরির জন্য, তাই না। আমরা যে মাংস খাই, ব্রয়লার মুরগি না মাংস খায়। দেখো ব্রয়লার ডিমের জন্য একদমই না, ব্রয়লার মাংসের জন্য, এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। আরো কিছু দেখে নি, ব্রয়লারদের বড় হতে লেয়ারদের তুলনায় বেশি সময় লাগে, এটা কোনো কথা না। লেয়ারদের ব্রয়লার তুলনায় প্রোটিনযুক্ত, এটাও কোনো কথা না। তার মানে কি, ব্রয়লারদের মাংসের জন্য তো। লেয়ার কি, ডিম উৎপাদনের জন্য, একদম কারেক্ট। তো অপশন নাম্বার বি কি হয়ে যাবে, একদম তোমাদের সঠিক অ্যান্সার। যারা যারা অপশন বি করে এসছো, নাচানাচি করো আর কি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সাধারণত অধাতুগুলো বিদ্যুতের কুপরিবাহী হয়, নিচে কোনটি একমাত্র অধাতু যা বিদ্যুতের সুপরিবাহী হয়। যেটা তোমরা প্রত্যেকে জানো, কি হবে, গ্রাফাইট। যারা যারা তোমরা গ্রাফাইট করেছো, একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো গ্রাফাইটের কি, কেন এটাকে বিদ্যুতের মানে সুপরিবাহী হয় বলতো। কারণ দেখো গ্রাফাইটের কি হয়, গ্রাফাইট কি কার্বনের একটা অ্যালোট্রোপ বা রূপভেদ, এর গঠন কি হয়, হেক্সাগোনাল হয়। আর এটা বিদ্যুৎ পরিবাহী কেন হয়, কারণ গ্রাফাইটে কার্বনের প্রতিটি পরমাণুর মাত্র 3টি অন্য কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। আর কার্বনের ভ্যালেন্সি কত হয়, 4। তাই এটা কি হয়, প্রতিটা পরমাণুর কাছে একটি মুক্ত ইলেকট্রন রয়ে যায়। এই মুক্ত ইলেকট্রনটা কি করে, পুরো স্তরে ঘুরে বেড়ায়, বুঝলো তো। আর ঘুরে বেড়ানোর জন্য কি, এটা স্বাধীন থাকে, যা কি হয়, বিদ্যুৎ প্রবাহে সাহায্য করে। এই জন্য কি হয়, গ্রাফাইট দিয়ে তোমার খুব সহজেই বিদ্যুৎ প্রবাহ মানে পরিবাহিত হয়ে যায়, তাই না। এই জন্য তোমার সঠিক অ্যান্সার কি হবে, গ্রাফাইট তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো হীরা কি হয়, হীরা হচ্ছে একটা এমন অধাতু যার স্ফুটনাঙ্ক, ঠিক আছে, স্ফুটনাঙ্ক আর হচ্ছে গলনাঙ্ক, ঠিক আছে, গলনাঙ্ক, এই দুটোই কি হয়, খুব একটা মানে খুবই উচ্চ হয়, বুঝতে পারলো তো। আর হীরার যদি প্রতিসরাঙ্ক জিজ্ঞেস করে, কত হয়, 2.42। তার মানে কি, হীরা হচ্ছে খুবই, হীরার ভেতরটা কি হয়, খুবই হচ্ছে ঘন ভাগ হয়, তাই না। আয়োডিন কি হয় বলতো, এটা হচ্ছে একটা সামুদ্রিক ঘাস আছে, ল্যামিনেরিয়া, ঠিক আছে, ল্যামিনেরিয়া, ঠিক আছে। এই ল্যামিনেরিয়া থেকে তোমার আয়োডিন প্রাপ্ত হয়, যেমন গ্রাফাইটও তোমাকে বলে দিলাম। সালফার কি হয় বলতো, এটাকে গন্ধক বলা হয়, মানে গন্ধককে সালফার বলা হয়। এর মধ্যে কি হয়, টোটাল 8খানা পরমাণু আছে, এই জন্য সালফারকে কি দিয়ে দেখানো, S8 দিয়ে সালফারকে দেখানো হয়, বুঝতে পারলে তো। প্রাকৃতিক যে রাবার আছে, ঠিক আছে, প্রাকৃতিক রাবার এর সাথে যদি তুমি সালফারকে মিশিয়ে দাও কিনা, তাহলে কি হয় বলতো, সেই রাবারটা কি হয়, মজবুত হয়ে যায়। এই জন্য কি হয়, সালফারকে তোমার হচ্ছে কি বলবো, রাবারকে মজবুত বানানোর জন্য এই মানে মেশানো হয়। আর এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তোমার কি বলে, বলকনীকরণ বলা হয়, ঠিক আছে, লয় কয়ে ভলকিনীকরণ, কেমন। এই জিনিসগুলো তোমার মনে রাখবা। এটা ছাড়া কি, ওষুধ তৈরিতেও তোমার সালফার ব্যবহার করা হয়, তাই না, ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়। যেমন কি বিভিন্ন মলম, ঠিক আছে, বিভিন্ন মলম ধরে নাও, সালফার ড্রাগসের টিকিয়া, এটাও তোমার ওষুধ তৈরির জন্য ব্যবহৃত হয়, বুঝতে পারলে তো। এই কিছু কিছু জিনিস তোমরা মনে রাখবা। এখন আবার নতুন জিনিস তৈরি হচ্ছে, তোমরা যদি জেনে থাকো, যে বিউটি পার্লারের চোখ মানে চুলের একটা বিশেষ আকৃতি, ঠিক আছে, চুলের বিশেষ আকৃতি, এটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, বুঝতে পারলো তো। এটা কি, চুলের বিশেষ আকৃতি প্রদানের জন্য সালফারের প্রয়োগ করা হয়, ঠিক আছে। এছাড়া তো যদি বারুদ বাড়ানোর জন্য তোমার সালফারের ব্যবহার করা হয়, যেমন কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন পারমাণবিক ভর সম্পর্কে নিচের কোন উক্তিটি শক্তি। দেখো পারমাণবিক ভর তোমার বের করার জন্য কি হয়, এক হচ্ছে তোমার নিউট্রন, ঠিক আছে, নিউট্রন প্লাস প্রোটন, এই দুটোর যোগফল যদি করা হয় প্রোটন, এই দুটোর যোগফল করে তোমার পারমাণবিক ভর বেরিয়ে যাবে। তো কোন অপশনে আছে, অপশন নাম্বার বি। কোথায় আছে, এটি মূলত নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফল। এই কোশ্চেনটা তুমি বলো গ্রুপ বিতে কতবার তোমার এই প্রশ্নটা এসেছে, তাই না। অপশন বি যারা যারা করেছে, একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। একটা তোমাদের আছে পরমাণু সংখ্যা, ঠিক আছে, জেড, পরমাণু সংখ্যাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কোনো একটা তত্ত্ব। পরমাণু সংখ্যাকে আমরা জেড দিয়ে দেখাই, আর হচ্ছে পরমাণু ভরকে মনে রাখবো আমরা এ দিয়ে দেখাই, ঠিক আছে। পরমাণু সংখ্যা এটা কিসের সমান হয়, মনে রাখবো প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা। এই যে তোমার কি বলে জানো,
পরমাণুতে তোমার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমানই থাকে, বুঝতে পারলে? তবুও আমরা ইলেকট্রন সংখ্যাকে পরমাণু সংখ্যা বলতে পারি না। কেন? কারণ পরমাণুতে ইলেকট্রন কি হয়, কমতে বাড়তে থাকে, তাই না? আর পরমাণু দ্রব্য মানে যে ভর আছে সেটা তো আমি কি বললাম, প্রোটন প্লাস নিউট্রন। যদি নিউট্রন বের করতে হয়, ধরো নিউট্রন বের করতে, তাহলে আমি কি করবো, নিউট্রন সমান সমান কি হবে, পরমাণু যে ভর এ মাইনাস প্রোটন, ঠিক আছে? এই জিনিসটাও তোমরা মনে রাখবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে পরমাণুতে ইলেকট্রন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? বলছে এরা নিউক্লিয়াসের ভেতরে থাকে, একদমই না, এটা তো নিউক্লিয়াসের বাইরে না চক্কর মারে। বলছে এরা নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। অপশন বি যা তোমরা যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। আর তোমাকে তো বললাম কেন ইলেকট্রন সংখ্যাকে পরমাণু সংখ্যা বলা হয় না, কারণ পরমাণুতে ইলেকট্রন কি হয়, বাড়তে কমতে থাকে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের সাদৃশ্যটি পূরণ করো, মানে এটা তোমাদের একটা অ্যানালগির মতো কোশ্চেনটা দিয়েছিল। দ্বিখণ্ডন যদি অ্যামিবা হয় তাহলে খণ্ডন কি হবে? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার স্পাইরোগাইরা, ঠিক আছে? অপশন নম্বর বি তোমরা যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো এর কিছু ছোট ছোট পয়েন্ট তোমরা জেনে নাও। দেখো দ্বিখণ্ডন এবং অ্যামিবা দুটো কি করে একসাথে আছে? যেভাবে অ্যামিবার একটি কোষ থেকে দুটি সমান অপত্য কোষে বিভক্ত হয়ে বংশবৃদ্ধি হয় সেটাকে আমরা কি বলি, দ্বিখণ্ডন বলি। এবার দেখো খণ্ডন কার সাথে হবে, স্পাইরোগাইরার সাথে হবে। কারণ কি হয়, স্পাইরোগাইরা কি একটা এককোষী সূত্রাকার শৈবাল। এটা যখন পূর্ণবয়স্ক হয় কিনা তখন এদের কি শরীর ছোট ছোট টুকরো বা খণ্ডে ভেঙে যায়, বুঝলে তো? আর প্রতিটা খণ্ড কি হয়, বিকশিত হয়ে নতুন একটা জীবের নির্মাণ করে। দেখো হাইড্রাতে কি হয়, হাইড্রাতে তোমার মেনলি বাডিং হয়, আর কি হয়, রিজেনারেশন হয়, তাই না? ইস্টে কি হয়, এটা তো তোমার বাডিং হয়। প্লাজমোডিয়ামে কি হয়, এটা তোমার মাল্টিপল ফিউশন মানে বহু বিভাজন হয়, যার ফলে কি হয়, একসাথে অনেকগুলো আপত্য কোষ তৈরি করে। যেমন এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। হাইড্রা হচ্ছে এমন একটা জীব যে তোমার বাডিংও করে আর রিজেনারেশনও করে, এই জিনিসটা তোমরা মনে রাখবা, তাই না? তো হাইড্রার জায়গায় গ্রুপ দিয়ে তোমাদের একটা দিয়েছিল ছত্রাক, ঠিক আছে? ছত্রাক, এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা। ছত্রাকও তোমাদের কি করে, বাডিং করে আর রিজেনারেশন করে, কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি সমসত্ব মিশ্রণে যেমন দ্রবণে মানে কণাগুলোর আকারের সীমা কত হয়? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার অপশন নাম্বার বি, 10⁻⁹ মিটারের থেকে কম। বা তুমি কাছাকাছি ধরো তো না 1 ন্যানোমিটার তোমরাও বলতে পারো, কেমন? তো এই 10⁻⁹ যারা যারা তোমরা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো এই ব্যাপারটা কি হয়, এক সেকেন্ড। দেখো সঠিক অ্যান্সার তোমাকে বলেই দিলাম যে এটা কি হয়, 10⁻⁹ থেকে কম হয়। দেখো সমসত্ব মিশ্রণ কি, ঠিক আছে? এটাকে দেখো ট্রু সলিউশন বলা হয়। এতে দ্রাব যে আছে তার কণাগুলো দ্রাবকের মধ্যে এত ভালোভাবে আর সমানভাবে মিশে যায় না, যেটা তুমি খালি চোখে তুমি দেখতেই পারবে না। এর জন্য কি হয়, অনুবীক্ষণ যন্ত্র তোমাদের দরকার পড়বে। যেমন কি লবণ আর জল, চিনির শরবত, তাই না? আর এদের কণার আকার কেমন হয়, মনে রাখবা সমসত্ব মিশ্রণের কণার আকার তোমার 1 ন্যানোমিটারের চেয়েও কম হয়। মানে যদি গাণিতিকভাবে দেখো না 10⁹ মিটারের থেকেও কম হয়। এত ছোট আকার হওয়ার কারণে কি হয় বলতো, কণাগুলো দিয়ে আলোক রশ্মি কিছুটা মানে কি বিচ্ছুরিত করতে, মানে রশ্মিকে কি বিচ্ছুরিত করতে পারে না। তাই এরা কি টিন্ডল প্রভাব মানে প্রদর্শন করে। টিন্ডল প্রভাবে কি হয়, যে তুমি আলো যদি, তো এই ধরো একটা টিন্ডল প্রভাব আছে, তো এর ভিতরে দুধ রাখা আছে, তুমি যদি আলো মারো কিনা তো আলোগুলো দেখো ভিতরে তোমার জিগজ্যাগ লাইন হয়ে যাবে, কিন্তু কি হবে, এই লাইন আলোটা এই তোমার মানে কি বলবো কাঁচের যে পাত্রটা আছে সেটা ভেদ করে বাইরে আর বেরোতে পারবে না, বুঝতে পারলে? এই জিনিসটা হয়। এটা ছাড়া আর কি হয় দেখো, সেকেন্ড সমসত্ব তোমার মিশ্রণের প্রকারগুলো দেখে নাও, এখান থেকে তোমাদের খুব প্রশ্ন আছে। দেখো সমসত্ব কি হয়, এটা হচ্ছে দ্রবণ, এর কণার আকার কি হয়, 10⁻⁹ মিটার থেকে কম হয়। উদাহরণ এখনই বললাম, লবণ জল, চিনি জল, ঠিক আছে? আর এর প্রকৃতি কেমন হয়, স্বচ্ছ হয়, একদম দেখতে পরিষ্কারই লাগে না? তুমি শরবত, চিনি জলের শরবত দেওয়া কেমন পরিষ্কার লাগে। আর এটা কি স্থির অবস্থায় থাকে, স্থির বলতে কি এমন ভাবে মিশে থাকে যেন স্থির লাগে দেখতে, তাই না? কলয়েড কি হয়, এটা 10⁻⁹ থেকে 10⁻⁷ এর মধ্যে হয়, যেমন তুমি ধরো দুধ, কুয়াশা, ঠিক আছে? আর এটার প্রকৃতি কেমন হয়, অসমসত্ব হয়, ঠিক আছে? কিন্তু মনে রাখবে দেখতে কিন্তু এটা সমসত্ব। মনে রাখো কলয়েড দেখতে তোমার সমসত্বের মতো হয়, ঠিক আছে? দেখতে সমসত্ব, সমসত্ব, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মনে রাখবা। আর এর প্রলম্বন মানে সাসপেনশন, এটা কি হয়, 10⁻⁷ মিটার হয়, প্রায় 100 ন্যানোমিটারের সমান। আর এর উদাহরণ কি হয়, কাদা জল। আর এটাও কি একটা অসমসত্ব মিশ্রণের একটা উদাহরণ, তাই না? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে শরীরের কোথায় পাতলা এবং চ্যাপ্টা আবরণী কলা যা ব্যাপন প্রক্রিয়ার জন্য দায়ী, প্রধানত কোথায় পাওয়া যায়? দেখো এটা মেনলি পাওয়া যায় তোমার ফুসফুসের অ্যালভিওলি বা বায়ুকোষে, ঠিক আছে? অপশন নাম্বার বি তোমরা যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো বাকি অপশনগুলোর ব্যাপারেও তোমরা একটু জেনে নাও। যেমন দেখো
অন্ত্র মানে ইন্টেস্টাইনে কি হয়, এটা একটা স্তম্ভাকার আবরণী কলা, আর এর মেন কাজ কি শোষণ এবং ক্ষরণে সাহায্য করে। দ্বিতীয় কি কিডনি নালিকা মানে বৃক্কীয় নালিকা, এটা কি হয়, এটা ঘনকাকার আবরণী কলা মানে যেটা কিউবয়েডাল এপিথেলিয়াম আমরা বলি, সেরকম দেখতে হয়। আর এর মেন কাজ কি যান্ত্রিক শক্তি এবং পুনঃশোষণের কাজ করা, ঠিক আছে। রক্তনালী কি হয়, রক্তনালীর ভেতরেও স্তরও এই পাতলা আবরণী কলা মানে এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি হয়, বুঝতে পারলে? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? তো এটা সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সূত্র ডাব্লু সমান সমান এম এ বা ডাব্লু সমান সমান এম জি অনুযায়ী যদি কোনো বস্তুর ভর দ্বিগুণ করা হয় এবং ত্বরণ স্থির থাকে, তাহলে বস্তুর ওজনের উপর কি প্রভাব পড়বে? কি হবে, বস্তুটাও তোমার দ্বিগুণ হয়ে যাবে, তাই না? অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন ভাবে দেখো, ডাব্লু সমান সমান আমি ধরে নিলাম এম জি, কেমন? এটা হচ্ছে প্রথম ইনিশিয়ালে আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, যে ভরকে দ্বিগুণ করে দেওয়া হলো, ডাব্লু সমান সমান 2m, আর জি যেটা ছিল সেটাই আছে। তো আলটিমেট কি হলো, 2mg না হয়ে গেল? তো 2mg যদি হয়ে যায় তো কি হলো, এই 2mgর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লু সমান সমান 2mgর জায়গায় আমরা ডাব্লু লিখতে পারি। তো কি হলো, এই যে ডাব্লুটা ছিল সেটা কি দ্বিগুণ হয়ে গেল, তাই না? অপশন নাম্বার সি তোমরা একদম কারেক্ট অ্যান্সার হবে। যারা যারা অপশন সি করে এসছো তোমাদের একদম ঠিক আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সূর্যের আলোর উপস্থিতিতে মিথেন এবং ক্লোরিনের মধ্যে সংঘটিত বিক্রিয়ার প্রধান উৎপন্ন পদার্থটি কি? ক্লোরোমিথেন মানে মিথাইল ক্লোরাইড, সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। যারা যারা তোমরা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, তাই না? দেখো বিক্রিয়ার যে প্রকার কি হয়, মিথেন এবং ক্লোরিনের মধ্যে এই বিক্রিয়াটি হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে কি ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। এই বিক্রিয়া কি হয়, সূর্যের আলো বা উচ্চ তাপমাত্রা উপস্থিতিতে হয়। প্রথম ধাপে কি হয়, বিক্রিয়ার প্রথম ধাপে ক্লোরিনের একটি পরমাণু মিথেনের একটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে দেয়। যেমন দেখো মিথেন আছে আর ক্লোরিন আছে, এরা কি করলো, এই মিথেন আর ক্লোরিন কি একসাথে হয়ে গেল, তাই না? ক্লোরোমিথেন তৈরি করলো, প্লাস কি তৈরি করলো, হাইড্রোজেন ক্লোরাইড HCl তৈরি করে দিল, তাই না? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ তোমাদের একদম কারেক্ট অ্যান্সার হবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিম্নলিখিত কোনটিকে জলে দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে প্রশমন মানে নিউট্রালাইজেশন অভিক্রিয়া তৈরি করবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, এটা হচ্ছে মানে এটা তো অ্যাসিড, অ্যাসিডের সাথে কি আমি রাখবো যাতে নিউট্রালাইজেশন অভিক্রিয়া হয়, একটা ক্ষার। আর এখানে ক্ষার তুমি কি দেখতে পাচ্ছ, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তো এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো যারা যারা তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো প্রশমন বিক্রিয়া যেটাকে আমরা নিউট্রালাইজেশন অভিক্রিয়া বলি, এটা কি একটা রাসায়নিক প্রক্রিয়া যেখানে কি হয়, একটি অ্যাসিড একটি ক্ষার একে অপরের সাথে অভিক্রিয়া করে কি লবণ আর জল নির্মাণ করে, যেমন অ্যাসিড বেস দিয়ে কি করছে সল্ট আর ওয়াটার। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি হয়, এটা একটা তীব্র ক্ষার, ঠিক আছে। যখন একে জলে মেশানো হয় তখন কি হয়, এটি হাইড্রোজেন কি বলবো হাইড্রোক্সাইড আয়ন মুক্ত করে। এতে কি হয়, যদি এতে HCl মেশানো হয় তবে কি হবে, নিউট্রালাইজেশন বিক্রিয়া ঘটবে, তাই না? তারপর তুমি ধরে নাও NaCl এ কি হয়, এক সেকেন্ড দেখো। দেখো NaCl কি হয়, এটি আগে থেকে একটি প্রশমিত লবণ, তাই না? জলে মেশালে নতুন কোনো প্রশমন বিক্রিয়া হবে না, তাই এটা অ্যান্সার হয়নি। গ্লুকোজ এবং চিনি এটা কি হয়, সমযোজী যৌগ হয় যা জলে কি আয়নিত হয় না, তাই এদের প্রাকৃতিক বা আম্লিক কোনোটাই ক্ষারীয় নয়, তাই না? তাই এটাও তোমার অ্যান্সার হয়নি। দেখো তাপ প্রশমন বিক্রিয়া কি একটা এক্সোথার্মিক বিক্রিয়া, কি এই সময় পাত্রটা কি গরম হয়ে যায়, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। পিএইচ মান, এটি একটা কি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার মিলে যে লবণ তৈরি হয় তার পিএইচ মান কত হয়, 7 হয়। নিউট্রালাইজেশন মানে কি নিউট্রাল হয়ে যাচ্ছে, নিউট্রাল মানে কি তার যে নিউট্রাল থাকে তার পিএইচ মান কত হয়, 7 হয়, তাই না? আর দৈনন্দিন জীবন আমাদের প্রয়োগিত যেমন পিঁপড়ে কামড়ালে কি হয়, আমরা ফর্মিক অ্যাসিড বা সাবান মানে ফর্মিক অ্যাসিড ব্যবহার করি। সাবান বা মানে বেকিং সোডা লাগানো কি হয়, প্রশমন বিক্রিয়ারই একটা উদাহরণ, কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে রাসায়নিক শিল্পে ব্লিচিং পাউডার মূলত কি হিসাবে ব্যবহৃত করা হয়? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার জারক পদার্থ হিসাবে, ঠিক আছে। যারা যারা তোমরা অপশন বি জারক মানে অক্সিডাইজিং এজেন্ট করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো ব্লিচিং পাউডার কি হয় বলতো, যখন মনে রাখবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস প্রবাহিত করা হয়, ঠিক আছে, Cl2 ক্লোরিন গ্যাস প্রবাহিত করা হয়, তখনই তোমাদের ব্লিচিং পাউডারের নির্মাণ হয়। আর ব্লিচিং পাউডারের মানে সূত্র কি হয়, CaOCl2, কেমন? CaOCl2, এটা হচ্ছে তোমার ব্লিচিং পাউডারের ফর্মুলা। ব্লিচিং পাউডার কিসের কাজে মানে কোন কোন কাজে ব্যবহৃত, একটা হচ্ছে তোমার জলের যে শুদ্ধিকরণ, ঠিক আছে, জল শুদ্ধি, জলের শুদ্ধিকরণে তোমার ব্যবহৃত হয়। তারপর অক্সিকারক হিসাবে মানে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে তো ব্যবহৃত হয় বললামই। তারপরে কি হয়, মানে তোমাকে যেই পায়খানা বাথরুম আছে সেটা পরিষ্কার করার জন্য তোমার ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল।
বলছে কোষে প্লাজমা পর্দা বা কোষ পর্দার প্রধান কাজ কি? দেখো এর প্রধান কাজ হচ্ছে কোষের ভেতরে ও বাইরের পদার্থের যাতায়াতকে নিয়ন্ত্রণ করা। অপশন নম্বর বি তোমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? যারা যারা তোমরা অপশন বি করে এসছো পরীক্ষাতে একদম তোমাদের ঠিক আছে। দেখো সেল মেমব্রেন যে আছে, প্লাজমা মেমব্রেন, এটা কি হয়? এটা তোমাদের প্রাণী কোষ, ঠিক আছে, প্রাণীতেও পাওয়া যায় আর প্লাস উদ্ভিদ কোষেও পাওয়া যায়, তাই না? উদ্ভিদ দুটোতেই পাওয়া যায়। আর এই যে মানে কি বলবো, প্লাজমা পর্দা বা কোষ পর্দা যেটাই তুমি বলো, এইটা কি হয়, যে পরতটা দিয়ে তৈরি হয় না, তিনখানা পরত দিয়ে তৈরি হয় মনে রাখবা। যে বাইরের পরত, ঠিক আছে, সেই বাইরের পরতটা তোমার কি দিয়ে তৈরি হয়? বাইরের পরত আর ভেতরের পরত, এই দুটো, বাইরের পরত আর ভেতরের পরত তোমার মনে রাখবা প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে, প্রোটিন দিয়ে তৈরি হয়। আর মধ্যবর্তী যে মানে লেয়ারটা আছে, পরতটা, সেই লেয়ারটা তোমার কি হয়? লিপিড দিয়ে তৈরি হয়, লিপিড দিয়ে তৈরি হয়। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। আর এর মেইন কাজ তো বলে দিলাম, কোষের ভেতরে বা বাইরের পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করা, তাই না? মনে রাখবা যে এর ভেতরে না, এই কোষ পর্দার ভেতরে বা সেল মেমব্রেনের ভেতরে এক ধরনের কি বলতো রংহীন, মনে রাখবা রংহীন, তারপর হচ্ছে তোমার কি বলো পারভাসী, মানে দেখা যায়, ঠিক আছে, এরকম ট্রান্সপারেন্ট, পারভাসী, বা তুমি কি বলবো মানে চ্যাটচ্যাটা টাইপের, ঠিক আছে, একটা চ্যাটচ্যাটা টাইপের এক ধরনের লিকুইড পাওয়া যায়, যাকে আমরা কি বলি বলতো? যেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, ঠিক আছে। এই প্রোটোপ্লাজমের মধ্যে মনে রাখবা 80% এরা জলই থাকে, ঠিক আছে। আর এই প্রোটোপ্লাজমের খোঁজ কে করেছিল? মনে রাখবা পুরকিনজে নামে একজন বিজ্ঞানী ছিল, পুরকিনজে, ঠিক আছে। পুরকিনজে এই প্রোটোপ্লাজমের খোঁজ করেছিল। আর হ্যাক্সলে বলে একজন বিজ্ঞানী ছিল, হ্যাক্সলে, ঠিক আছে। হ্যাক্সলে এই যে প্রোটোপ্লাজম আছে না, এটাকেই কি বলে? জীবনের ভৌতিক আধার বলে ব্যক্ত করেছিল, জীবনের ভৌতিক আধার, ঠিক আছে, ভৌতিক আধার। এই প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করে, জীবন প্রোটোপ্লাজমকে কে জীবনের ভৌতিক আধার বলে ব্যাখ্যা করেছে? তো তোমরা কি বলবা? এটা হচ্ছে তোমাদের হ্যাক্সলে নামের বিজ্ঞানী। আর প্রোটোপ্লাজমের খোঁজ কে করেছিল? মনে রাখবো পুরকিনজে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে দৃশ্যমান আলোক বর্ণালী ভিভি ক্যারো সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? তো এটা সঠিক অ্যান্সার তোমার অপশন নাম্বার বি, কোনো স্বচ্ছ মাধ্যমে যেমন কাঁচ, লাল আলোর গতি বেগুনি আলোর চেয়ে বেশি হয়, ঠিক আছে, এটা তোমাদের রাইট অ্যান্সার। যারা যারা তোমরা অপশন বি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো এটা কি হয় বলো তো, একটা প্রিজম আছে, তো এই প্রিজমের মধ্যে দিয়ে তুমি ধরো একটা সাদা আলোকে প্রভাব মানে নিয়ে গেলে, তো সাদা আলোটা কি হয়? প্রতিসরিত হওয়ার পরে সাতটা রঙে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে আমরা পড়েছি না বেনিয়া সহকলা, বে নি আ স হ ক লা, সাতটা রঙে বিভক্ত হয়ে গেল। এবার এখান থেকে তোমরা একটা জিনিস মনে রাখবা, নিচে কি আছে? বেগুনি, আর উপরে কি আছে? লাল। এর মাঝখানে নিয়া সহ কলা আছে। তোমরা কিভাবে করবে জানো তো? নিচ থেকে যদি উপরে যায়, ঠিক আছে, একমাত্র তোমার তরঙ্গ দৈর্ঘ্য আছে, যেটা তরঙ্গ দৈর্ঘ্য এটা কি হয়? বৃদ্ধি পায়। বাদ বাকি তোমাকে যা জিজ্ঞেস করবে সব তোমার কমে, ঠিক আছে। একমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কি বললাম? যখন একটা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোকে পাস করানো হয়, তো সাদা আলোটা প্রতিসরিত হওয়ার পর সাতটা রঙে বিভক্ত হয়ে যায়। এই যে সাতটা রঙে বিভক্ত হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এটা ঘটনায় কি বলা হয় বলতো? আলোর বিচ্ছুরণ, ঠিক আছে, বিচ্ছুরণ। আর এটার খোঁজ কে করেছিল? মনে রাখবা নিউটন, নিউটন, নিউটন। কেমন? এই সাতটা রং যে বিভক্ত হলো, কি বেগুনি মানে বেনিয়া সহকলা, এই বেনিয়া সহকলাকে তুমি নিচ থেকে এভাবে উপরের দিকে লিখবা। নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় একমাত্র তোমার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, বাদ বাকি সব কিছু তোমার কমে যাবে, ঠিক আছে। সেরকম যদি উপর থেকে নিচে নামা যায়, তাহলে একমাত্র তোমার তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটাই তোমার কমবে, বাদ বাকি সব কিছু বেড়ে যাবে। যদি শক্তি বলে, ফ্রিকোয়েন্সি বলে, ক্ষয় বলে, সবকিছু যেটাই বলবে কিনা সেটাই তোমার নিচ থেকে উপরে গেলে কমতে থাকবে, ঠিক আছে, আর উপর থেকে নিচে আসতে গেলে বাড়তে থাকবে। এই জিনিসটা তোমরা মনে রাখবা, দেখবো তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2000 কেজি ভরের একটি বস্তু 20 মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল। যদি ব্রেক প্রয়োগ করার 10 সেকেন্ড পর এটি স্থির অবস্থায় আসে, তবে ব্রেকিং বল কত? দেখো 10 সেকেন্ড পর স্থির অবস্থায় আসছে মানে কি? অন্তিম বেগ যেটা আছে মানে ভি, সেটা কি হয়ে যাবে? তোমার জিরো হয়ে যাবে, তাই না? আর প্রারম্ভিক বেগ কি আছে? এখানে ইউ আছে, তোমার প্রারম্ভিক বেগ 20 মিটার প্রতি সেকেন্ডে গতিশীল আছে। এম আমাকে দিয়ে দিয়েছে দেখো কত? 20,000, সরি 2000। আর আমাকে টি দিয়ে দিয়েছে 10 সেকেন্ড। আর আমাকে জিজ্ঞেস করেছে কি? এফ আমাকে জিজ্ঞেস করেছে, তাই তো? আমরা এফ সমান সমান কি জানি? এফ সমান সমান এম ইন্টু এ, তাই না? এখানে দেখো এফ আমাকে বার করতে হবে, এম আমাকে দিয়ে দিয়েছে 2000, ঠিক আছে, ইন্টু এ, এ আমি তো জানি না, কিন্তু আমরা এ সমান সমান কি জানি? অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ বাই জিরো, মানে বাই সময়। অন্তিম বেগ কত আছে দেখো? 0, তো 0 লিখে দাও। প্রারম্ভিক বেগ কত আছে? -20, 20 লিখে দাও। আর সময় কত দিয়েছে? 10 সেকেন্ড, তাই তো? তো এটা আমি এ পেয়ে গেলাম। কিন্তু এটা দেখো, যেহেতু এটা ব্রেক মারছে, তাই এটা অ্যাক্লিয়ারেশন হবে না, এটা কি হবে? এটা হবে রিটার্ডেশন, তাই না? তো এখানে কি আছে? 2000 ইন্টু, এটা থেকে এটা কেটে গেল, কত আসবে? -2। তো এখানে কি -2 গুণ করে দাও, তো কত হচ্ছে? দেখো -4000 নিউটন,
তাই না? এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কিন্তু রিটার্ডেশন তোমার আসে মাইনাসে, কিন্তু যখন তুমি অ্যান্সার করবে কিনা তখন তোমার মাইনাস লিখতে হয় না, তখন তোমার কি হবে, শুধু 4000 লিখতে হবে। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট হয়ে যাবে। কেমন? এইভাবে তোমরা করে নিও, মানে যারা যারা করেছো তাদের একদম তোমার কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি কোনো বিদ্যুৎ প্রবাহের কম্পাঙ্ক, এক সেকেন্ড, কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হয়, তবে 1 মিনিটে পূর্ণ হওয়া মোট চক্রের সংখ্যা কত? দেখো সাইকেলের যদি তোমাকে বের করতে হয় তাহলে কি করতে হয়, ফ্রিকোয়েন্সি ইনটু টাইম হয়ে যায়, তাই না? ফ্রিকোয়েন্সি এখানে আমাকে দিয়ে দিচ্ছে 50 হার্টজ, আর দেখো টাইম আমাকে দিয়েছে 1 মিনিট। এখানে কি আমরা মিনিট হিসাবে নিব? একদমই না, এখানে আমরা সেকেন্ড হিসাবে নেব। 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড। ব্যাস, এটা গুণ করে দাও, 5 6 30 আর দুটো শূন্য, মানে 3000 সাইকেল হবে। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে রাসায়নিক সার এবং জৈব সারের মধ্যে পার্থক্য কি? দেখো রাসায়নিক সার তোমার কি হয়, কারখানায় তৈরি হয়, জৈব সার কি হয় তোমার মানে জমিতে তৈরি হয়, তাই না? তো দেখো সার মাটিকে প্রচুর পরিমাণে হিউমাস প্রদান করে, যেখানে জৈব সার তা করে না, একদমই ভুল। জৈব সার কারখানায় তৈরি হয়, একদমই না, এটা তো জমিতে তৈরি হয়। রাসায়নিক সার হলো অজৈব লবণ, অন্যদিকে জৈব সার হলো উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য থেকে প্রাপ্ত প্রাকৃতিক পদার্থ। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। যারা যারা তোমরা অপশন সি করে এসছো একদম তোমাদের সঠিক আছে, তাই না? চলো দেখো এখানে কিছু কিছু পয়েন্ট তোমাদের লেখা আছে, যেমন রাসায়নিক সার কি, এটা হলো মানব সৃষ্ট অজৈব লবণ। আর জৈব সার কি, প্রাকৃতিক পদার্থ যা গোবর উদ্ভিদের মানে অবশিষ্ট থেকে তৈরি হয়, তাই না? রাসায়নিক সার কোথায়, কারখানায় তৈরি হয়, কিন্তু জৈব সার কোথায় হয়, খেতে বা খোলা জায়গায় তৈরি হয়। রাসায়নিক সার কি করে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এর মতো পুষ্টি উপাদান অনেক বেশি পরিমাণে থাকে, কিন্তু জৈব সারে পুষ্টি উপাদান কি হয়, তুলনামূলকভাবে কম থাকে। বুঝতে পারলে? রাসায়নিক সার কি হয়, জলে দ্রবণীয়, তাই গাছে এগুলো খুব মানে গাছ কি করে, এগুলো খুব দ্রুত শুষে নিতে পারে। কিন্তু জৈব সার কি হয়, ধীরে ধীরে মাটির সাথে মিশে যায় এবং দীর্ঘ সময় ধরে উপকার করে। পরিবেশগত প্রভাব যদি তুমি দেখো, তো রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে কি হয়, মাটির উর্বরতা কমে যায়, জল দূষণ হতে পারে। কিন্তু জৈব সারে কি হয়, জল ধারণ ক্ষমতা বেড়ে যায়, তাই না? এইসব ঘটনা ঘটে। আর কি কি হয় দেখো, একটা হয় এনপিকে। এনপিকে ফুল ফর্ম তোমরা জানো? একটা হচ্ছে তোমার এন দিয়ে হচ্ছে কি নাইট্রোজেন, পি দিয়ে হচ্ছে কি ফসফরাস, আর কে দিয়ে কি পটাশিয়াম, তাই না? পরিবেশগত প্রভাব কি হয়, জৈব সার কি করে, মাটির জল ধারণ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয়, এটা কি পরিবেশ বান্ধব। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিম্নলিখিত কোনটিতে কোন জীবে বাডিং পদ্ধতিতে প্রজনন হয় না? দেখো হাইড্রা ইস্টে তো বাডিং হয়, তাই না? স্পঞ্জেও তোমার বাডিং হয়, কিন্তু অ্যামিবাতে হয় না। অ্যামিবাতে কি হয়, এখানে তোমার মানে ফিজন হয়, তাই না? বাইনারি ফিজন বলো, মাল্টিপল ফিজন বলো, যেটাই বলো তোমার অ্যামিবাতে হয় সেটা। ঠিক আছে, তো অ্যামিবা যারা যারা তোমরা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ডায়ালিসিসের প্রধান কাজ কি? এটা তোমরা প্রত্যেকেই করতে পারবে, তাই না? কি, রক্ত থেকে অতিরিক্ত বর্জ্য এবং তরল পদার্থকে ছেঁকে বার করা। অপশন নাম্বার বি একদম তোমাদের কারেক্ট অ্যান্সার। যারা যারা করে এসছো আশা করি এটা তোমরা প্রত্যেকেই করে এসছো, একদম সোজা কোশ্চেন, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নভেম্বর 14 2025 ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কর্তৃক 30তম কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি পার্টনারশিপ সামিট 2025 কোথায় উদ্বোধন করা হয়েছিল? দেখো এটা সঠিক অ্যান্সার তোমার বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, যারা যারা অপশন বি অন্ধ্রপ্রদেশ করে এসছো, বিশাখাপত্তনম একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। অন্ধ্রপ্রদেশের কোথায় হয়েছিল এটা মনে রাখবা, ইউ ইঞ্জিনিয়ারিং কলেজের গ্রাউন্ডে এটা হয়েছিল। আয়োজক কে ছিল এটা, নেক্সট সেকেন্ড দেখো, এটার আয়োজক ছিল তোমার শীর্ষ সম্মেলনটি ভারতীয় শিল্প মহাসংঘ, তাই না? ভারতীয় শিল্প মহাসংঘ, ভারত সরকারের শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ এবং অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতায় হয়েছিল। আর থিম কি ছিল এবছরে, টেকনোলজি, ট্রাস্ট অ্যান্ড ট্রেড। ঠিক আছে, নেভিগেশন, দ্য নিউ কি জিও ইকোনমিক অর্ডার। অংশগ্রহণকারী কে ছিল এই 2 দিনের কর্মসূচিতে? প্রায় 45 থেকে 77টি দেশের প্রায় 2500-এরও বেশি প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে বিশ্ব নীতি নির্ধারক, ব্যবসায়িক নেতা এবং বিনিয়োগকারীরা অন্তর্ভুক্ত ছিল। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে মুদ্রানীতি অনুযায়ী 2025-26 অর্থবর্ষের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে? দেখো পূর্বাভাস সংশোধন ছিল, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 2026 সালের ফেব্রুয়ারির যে বৈঠক হয়েছিল শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং বিনিয়োগ কর্মক্ষেত্র মানে কাণ্ডের কারণে 2025-26 অর্থবর্ষের প্রবৃদ্ধির পূর্বাভাস কত 7.3 থেকে বাড়িয়ে 7.4 করা হয়েছে, তাই না? তো সঠিক অ্যান্সার তোমার কি হবে, অপশন নাম্বার ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যারা যারা অপশন ডি করেছো একদম তোমাদের ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিম্নলিখিত স্লোগানগুলির মধ্যে কোনটি বাল গঙ্গাধর তিলক দিয়েছিলেন? দেখো ইনকলাব জিন্দাবাদ কে দিয়েছিল? এটা দিয়েছিল হাসরাত মোহানি, তাই না? তাই মানে এটা অ্যান্সার হবে না। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এটা কে বলেছিল? এটা বলেছিল আমাদের সবার প্রিয় সুভাষচন্দ্র বোস, তাই না?
দেখো বিখ্যাত স্লোগানটি কে দিয়েছিল, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, সুভাষচন্দ্র বোস। করো অথবা মরো, এটা হচ্ছে 1942 সালে তোমার মহাত্মা গান্ধী দিয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের সময়। ঠিক আছে, তার মানে এটাও তোমার অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কি হবে তোমার, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এটা দিয়েছিল বালগঙ্গাধর তিলক। আর এটা কবে দিয়েছিল, এটা 1916 সালে হোম রুল লীগ আন্দোলনের সময় এই ঐতিহাসিক স্লোগানটা দিয়েছিল। কেমন, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের কোন আইনের মাধ্যমে প্রথমবার কেন্দ্রীয় এবং প্রাদেশিক বাজেট আলাদা করা হয়েছিল। দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। ঠিক আছে, অপশন নাম্বার সি। তোমরা যারা অপশন সি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো 1919 যা মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত, এটা ভারতীয় প্রশাসনের ফেডারেল কাঠামোর ভিত্তি স্থাপন করেছিল। আর বাজেট পৃথকীকরণ কবে হয়েছিল, এই আইনের মাধ্যমে প্রথমবার কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেটকে আলাদা করা হয়েছিল। এর অর্থ কি ছিল, যে প্রাদেশিক পরিষদগুলো এখন নিজেদের বাজেট তৈরি করবে এবং পাস করার যে মানে বাজেট পাস করার যে ক্ষমতা, সেটাও তারা পুরোপুরিভাবে পেয়ে গেছিল। কবে, 1919-এর ভারত সরকার আইন যখন এসেছিল তারপর থেকে। তার আগে কি হতো, তার আগে কেন্দ্রীয় আর প্রাদেশিক বাজেট একসাথে তোমাদের পাবলিশ করা হতো। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মানব উন্নয়ন সূচক মানে এইচডিআই এর গণনায় নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়। তবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার সামাজিক ও ধর্মীয় সমতা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের এই এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের আন্ডারে আসে না। দেখো 1990 সালে পাকিস্তানি অর্থবিদ মাহবুল উল হক এবং ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন দ্বারা এটা বিকশিত হয়েছিল। ঠিক আছে, আর প্রকাশক কি, মানব উন্নয়ন সূচক মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইউএনডিপি মানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দ্বারা জারি করা হয়। আর এদের এদের কি বলো, প্রধান তিনটা এদের কি বলো মাত্রা আছে। একটা কি, একটা হচ্ছে স্বাস্থ্য, তাই না, এটা কি জন্মের সময় আয়ু দ্বারা নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটি নির্দেশ করে কি একজন ব্যক্তি করে কত বছর বেঁচে থাকার আশা করেন। দ্বিতীয় কি, একটা হচ্ছে শিক্ষা, এর দুটো সূচক রয়েছে, বয়স্কদের এমআই মানে জিএনআই পার ক্যাপিটা এর ভিত্তিতে পরিমাপ করা হয়। আর এটা কি পিপি এর মানে ট্রিপল পিপিপি এর ভিত্তিতে এটা হয়। বুঝতে পারলে? আর স্কোর কি দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 0 থেকে 1-এর মধ্যে থাকে। স্কোর মত যদি 1-এর কাছাকাছি হবে তত বেশ মানে সেই দেশ কি হবে, তত বেশি উন্নত বলে গণ্য হবে। আর যদি 0-র দিকে যায় তো সেই দেশ কি হবে, মানে বুঝতেই পারছো, অত বেশি উন্নত হবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মহারাষ্ট্রের নাগপুর শহর মুখ্যরূপে প্রচুর প্রাকৃতিক সম্পদের প্রেক্ষাপটে নিচের কোনটি খনন ও উৎপাদনের জন্য বিখ্যাত। দেখো নাগপুর শহর মূলত কি ম্যাগনিজ, আকরিক এবং কয়লা খনন উৎপাদনের জন্য বিখ্যাত। বুঝতে পারো? দেখো অপশনে কি আছে, কয়লা দেওয়া আছে তো কয়লা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কয়লা না থাকে যদি ম্যাগনিজ থাকতো সেটা তোমার অ্যান্সার হয়ে যেত, আকরিক থাকতো সেটা তোমার অ্যান্সার হয়ে যেত। কেমন, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমরা দেখো, অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। কোথাও যদি কোনো রকম সমস্যা হয় সেটাও আমাকে জানাতে পারো। যদি আমার পড়ানোর মধ্যে কোনো রকম চেঞ্জেস আনতে হয় সেটাও তুমি বলতে পারো, বা যদি এরকমই থাকে সেটাও বলতে পারো। যেটা তোমাদের সমস্যা হবে সেটা তুমি আমাকে বলতে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো যাতে যত মানে তাড়াতাড়ি পারবো, যতটা সম্ভব হবে ততটা সমাধান করে দেওয়ার। কেমন, তো ক্লাসটা দেখিও, কেমন লাগলো জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।